বর্তমানে ভারতবর্ষের রাজনীতিতে দুখানা বিষয় সব থেকে বেশি আলোচনা হচ্ছে। একটা হচ্ছে এসআইআর এর টপিক আর একটা হচ্ছে ভোট চুরির টপিক। ভোট চুরির টপিকটা এতটা পরিমাণে বেশি প্রমিনেন্ট হয়ে গেছে এখন বর্তমানে, যেখানে দেখা যাচ্ছে দুখানা যে অপোনেন্ট পার্টি রয়েছে, একদিকে কংগ্রেস এবং আরেকদিকে বিজেপি, বা বলা যেতে পারে যে একদিকে ইন্ডিয়া ব্লক এবং আরেকদিকে বিজেপি, দুজনই কিন্তু অ্যালিগেশন এমন টাইপের লাগিয়েছে। মাঝখানে ভেসেছে হচ্ছে ইলেকশন কমিশনার কাউকে কিছু বলতে পারছে না, একদিকে বলতে যাচ্ছে তো আরেকদিকে কিন্তু যে অপোনেন্ট পার্টি রয়েছে তারা কিন্তু পা টানছে একরকম ইলেকশন কমিশনের। বর্তমানে কি হয়েছে যে 9 আগস্টের দিন রাহুল গান্ধীর তরফ থেকে প্রেস কনফারেন্স করা হয় এবং সেখানে বলা হয় যে মহাদেবপুরে যে কনস্টিটিউয়েন্সিটা রয়েছে, যেটা বেঙ্গালুরুরে বর্তমানে অবস্থিত, তো সেই কনস্টিটিউয়েন্সিতে প্রায় 1 লাখেরও বেশি ভোট কিন্তু চুরি হয় বা কারচুপি করা হয় সেখানে। এবং বলা হয় যে কিছু পরিমাণের কি তথ্য দেওয়া হয় যে কিছু পরিমাণের লোক এমন রয়েছে যারা কিন্তু একটা ঘরের মধ্যেই কিন্তু রয়েছে, প্রচুর পরিমাণের ভোটার, প্রায় 80 জনেরও বেশি ভোটার একটা ঘরে কিন্তু লিস্টেড রয়েছে। এবং কিছু ভোটার এমন রয়েছে যাদের বয়স বেশি, কিন্তু তাদের ফর্ম 6A দিয়ে কিন্তু ভোট দেওয়ানো হয়েছে। তো মানে হচ্ছে 6A ফর্মটা যদি কথা বলি, সেক্ষেত্রে 18 থেকে 22 বছরের মধ্যে কারোর যদি বয়স হয়ে থাকে, তারা 6A ফর্ম ফিল আপ করে প্রথমবার কিন্তু ভোট কাস্ট করে। এবং তারা যাদের মানে আর কি 50 বছর বয়স বা 60 বছরের ঊর্ধ্বে বয়স, তো সেরকম লোককে কিন্তু কি করানো হয়েছে যে এই যে 6A ফর্ম ফিল আপ রয়েছে না, সেটা দিয়ে কিন্তু ভোট কাস্ট করানো হয়েছে। তো সেটা নিয়ে একটা কোশ্চেন তোলানো হয়েছে। এবং এরপর হচ্ছে কিছু লোক এমন রয়েছে যাদের মহাদেবপুর কনস্টিটিউয়েন্সিতে আর কি ভোট হওয়ার কথা, কিন্তু তাদেরও ভোট আবার কিন্তু অন্য জায়গাতেও রয়েছে, দেখা গেছে যেমন বারাণসীতে কিন্তু রয়েছে, এরকম হয়েছে। এবং কিছু লোক রয়েছে যাদের কিন্তু বাবার নাম ঠিক লেখা নেই, বা কারো রয়েছে এমন রয়েছে ফটো ঠিকঠাক দেওয়া নেই, বা কিছু লোকের এমন রয়েছে নামও ঠিকঠাক কিন্তু দেওয়া নেই। তো এইসব কিন্তু বর্তমানে এরকম হয়েছে। এবং কিছু আরো লোক রয়েছে যাদের কিন্তু একবার ভোট দিয়েছে একটা কনস্টিটিউয়েন্সিতে, আবার মানে অন্য আরেকটা জায়গাতেও কিন্তু ভোট দিয়েছে, মানে এরকম টাইপের কিন্তু জিনিস দেখা গেছে। তো এইসব নিয়ে কথা বলতে বলতে হট করে মাঝখান থেকে ইলেকশন কমিশনার কি বলা হয় যে না, চুরির যখন অপবাদ লাগানো হচ্ছে তখন রাহুল গান্ধীকে এফিডেভিটে লিখে দিতে হবে, তবে গিয়ে কিন্তু জাজ করানো হবে। এবার ব্যাপার হচ্ছে কিন্তু ইলেকশন কমিশনের একটা প্রেস্টিজিয়াস বডি ভারতবর্ষে। ইলেকশন কমিশনার বলা যেতে পারে যে ভারতবর্ষের গণতন্ত্রের ব্যাকবোন, এবং সেটা হচ্ছে একটা কনস্টিটিউশনাল বডি। এবং তার উপরে যখন একটা এত বড় অ্যালিগেশন লাগানো হচ্ছে, এবং যেটা একটা অপোনেন্ট পার্টি বা বলতে পারে যে অপোনেন্ট লিডারের তরফ থেকে লাগানো হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু ইলেকশন কমিশনের এই ক্ষেত্রে আরো সামনে আসা উচিত এবং এসে বলা উচিত যে না, যেটা হয়েছে সেটাকে ক্লিয়ার কাট বলা উচিত, এবং কিছু মিসম্যানেজমেন্ট থাকলে সেটাকে ঠিক করা উচিত এবং সিস্টেমকে কারেকশন করা উচিত। এবং এটাই তো একটা ডেমোক্রেসির ভালো, বা দেশ প্রোগ্রেস করছে সেটার একটা দিক নির্দেশ করে। এবং সেই জায়গাটাতে যদি কারোর উপর চুরের এলিগেশন লাগানো হয়, তাহলে সে কি করে, বা চুরির অপবাদে যদি কাউকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, তাহলে কি করা হয় যে তার তরফ থেকে একটা উকিল থাকে, এবং উকিল কি বলে যে না, আমার মক্কেল এই দিন এখানে ছিল, আমার মক্কেল এইসব চুরি করতে পারে না, এইসব বলে প্রমাণ করে। কিন্তু ইলেকশন কমিশন এখানে ডাইরেক্ট কি বলছে, না তুমি চুরির অপবাদ লাগিয়েছ, তুমি প্রমাণ করো। প্রমাণ তো করেইছে যে না, তারা যে এভিডেন্স গুলো দিয়েছে, কারণ ইলেকট্রাল যে রোলটা দিয়েছে সেখান থেকে এইসব লোকের কিন্তু নামগুলো বেরিয়েছে। যখন বলছে তখন কিন্তু মানে কংগ্রেস তো এখানে প্রমাণ করেই দিল। তো সেক্ষেত্রে ইলেকশন কমিশনের তো সামনে আসা উচিত, বলা উচিত যে এগুলো ভুল হয়েছে কিনা। কিন্তু ইলেকশন কমিশনার কি বলছে, আরো না এইসব সবই মিথ্যে, এগুলো কোনো রকম ঠিক নয়। এই জন্য কিন্তু রাহুল গান্ধীকে মানে আর কি এফিডেভিট দিতে হবে এবং রাহুল গান্ধীকে লিখে দিতে হবে। রাহুল গান্ধী পরে কিন্তু মানে আর কি কথা থেকে কিন্তু মানে আর কি না করতে পারবে না, এইসব বলা হয়। এবং এর মধ্যেই দেখা যায় যে ইলেকশন কমিশনার কোনো রকম প্রেস কনফারেন্স কিন্তু করছিল না, কিন্তু প্রেস কনফারেন্স রিসেন্টলি করেছে, অর্থাৎ রোববার দিন করেছে। এবং যে চিফ ইলেকশন কমিশনার রয়েছে জ্ঞানেশ কুমার, তিনি কিন্তু মাঝখানে কিছু এমন কথা বলে ফেলে যে সে তার নিজের কথাতেই এখন ফেসেছে। অন্যদিকে বিজেপির যে একজন লিডার রয়েছে যে অনুরাগ ঠাকুর, তিনিও কিন্তু সেম টাইপের কথা বলে যে ইন্ডিয়া ব্লক যে রয়েছে তাদের 6খানা কনস্টিটিউয়েন্সিতে কিন্তু ভোট বৃদ্ধি হয়েছে। যেমন হচ্ছে কিন্তু যে পশ্চিমবঙ্গের যদি কথা বলি, পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার যে কনস্টিটিউয়েন্সি রয়েছে, যেটা অভিষেক ব্যানার্জির কনস্টিটিউয়েন্সি, সেখানে নাকি ভোট বৃদ্ধি হয়েছে। এবার রাহুল গান্ধীর অ্যাকর্ডিং টু রাহুল গান্ধীর যদি আমরা কথা বলি, তো রাহুল গান্ধীর 6 মাস টাইম লেগেছে সেই ইলেকট্রাল রোল থেকে এতগুলো ভোটের মানে প্রায় 1 লাখের মতো যে ভোট চুরি হয়েছে বা ভোট কিন্তু বৃদ্ধি হয়েছে, এরকম ভাবে কথা বলতে কিন্তু প্রায় 6 মাস টাইম লেগেছে সেগুলোর উপরে গ্রাউন্ড রিপোর্টিং করতে বা ইনভেস্টিগেশন করতে। সেক্ষেত্রে অনুরাগ ঠাকুর 6খানা কনস্টিটিউয়েন্সি নিয়ে কথা বলছে, তাকে কি রিপোর্ট বা কি ডেটা কিন্তু দেওয়া হয়েছিল ইলেকশন কমিশনের তরফ থেকে, সেটা ইলেকশন কমিশনারও বলছে না এবং অনুরাগ ঠাকুরও বলছে না। তো এক্ষেত্রে অনুরাগ ঠাকুরের কাছ থেকে কিন্তু কোন রকম এফিডেভিটও কিন্তু চাওয়া হয়নি যে অনুরাগ ঠাকুর যদি বলে থাকে যে 6খানা কনস্টিটিউয়েন্সিতে ভোট বৃদ্ধি হয়েছে ইন্ডিয়া ব্লকের, তো সেক্ষেত্রে কিন্তু কোশ্চেনটা কিন্তু বা আঙুলটা তো কিন্তু ডাইরেক্ট ইলেকশন কমিশনারের উপরেই উঠছে। তো ইলেকশন কমিশনারের উপরে 2খানা বড় পার্টি বা বলতে পারে যে ইন্ডিয়ার 2খানা পার্টি কিন্তু আওয়াজ তুলছে। একদিকে বিজেপি বলছে যে 6খানা কনস্টিটিউয়েন্সিতে যে ইন্ডিয়া ব্লক রয়েছে তাদের কিন্তু ভোট বৃদ্ধি হয়েছে, এবং যারা ইন্ডিয়া ব্লক রয়েছে তারা বলছে যে না, বিজেপির ভোট বৃদ্ধি হয়েছে এই জায়গা থেকে। তো মাঝখানে তো ইলেকশন কমিশনার ফাঁসছে, এবং ইলেকশন কমিশনার তো কারণ না বিজেপির, না তৃণমূলের, না কংগ্রেসের, না সিপিএম এর, না আরজেডির, কারণ নয়। ইলেকশন কমিশনার হচ্ছে পুরো ভারতবর্ষের বা বলতে পারে ভারতবর্ষের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে। এটা কারোর তো আন্ডারে আসা উচিত না, বা কারোর কিন্তু ইনফ্লুয়েন্স হওয়া উচিত না, এটা স্বাভাবিক বিষয়। এবং সেক্ষেত্রে ইলেকশন কমিশনার
কমিশনার কিছু কোশ্চেন রাখা হয়েছিল এবং ইলেকশন কমিশনার সেটা নিয়ে সাফাই দিতে গিয়ে এমন কিছু কথা বলেছে না, সেগুলো ভাবলে আমাকে ভাবতে মানে হচ্ছে, বা আপনারাও ভাববেন যদি আপনারা নিরপেক্ষ হয়ে থাকেন এবং আপনারা যদি একজন ভারতবাসী হয়ে আপনারা যদি গণতন্ত্রের সাথে থেকে থাকেন, তাহলে অবশ্যই আপনারা ভাবুন জিনিসটা নিয়ে। যখন ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনারকে কোশ্চেন করা হচ্ছে বা জ্ঞানেশ কুমারকে কোশ্চেন করা হচ্ছে যে কিছু লোকের মানে আর কি একটা ঘরের মধ্যে কিভাবে থাকে, মানে ধরুন আপনি যেই ঘরটায় বসে এখন আর কি দেখছেন, সে মানে ধরুন মানে 10x10 একটা ঘরে স্বাভাবিকভাবে একটা মানুষ থাকে, বা 11x10 ধরেই নিলাম আমি, একটা বড় ঘরে আপনি এখন রয়েছে, কিন্তু সেই ঘরটাতে কি 80 জন লোক রেজিস্টার থাকতে পারে? এটা কোনোদিনও সম্ভব? তো এরপর হচ্ছে কি, কিন্তু ধরুন এই আরো একটা কোশ্চেন রাখা হয়েছে যেটা হচ্ছে গিয়ে যে কিছু মানুষের ডাবল ভোটিং করা হয়েছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে ইলেকশন কমিশনের তরফ থেকে যে না, কিছু মানুষ গ্রামে ছিল, তারা চাকরি সূত্রে শহরে এসে গেছে, সেক্ষেত্রে দুদিকে কিন্তু রয়ে গেছে ভোট। তো এইটা যদি বলা হয় না, তাহলে সেক্ষেত্রে বলতে হচ্ছে যে ভারতবর্ষ সরকার তো ডিজিটাল ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু মানে আর কি প্রমোট করানোর জন্য বিভিন্ন রকম কার্ডকে কিন্তু লিঙ্ক করেছে, যেমন আধার কার্ডের সাথে বিভিন্ন রকম কার্ডকে লিঙ্ক করানো হয়েছে, প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানো হয়েছে। তো এইসব কিন্তু করানোর পরও কিভাবে কিন্তু এই জিনিসটা সলভ হয়নি, সেটা কিন্তু ইলেকশন কমিশনার এখনো বলতে পারেনি। এবং 3 নম্বর আরো একটা যেটা কোশ্চেন উঠে দাঁড়াচ্ছে, যেটা বলেছে যে ইলেকশন কমিশনার, যেটা মানে তিনি প্রোটেক্ট করছে যে কিছু মানুষের হাউস নম্বরে 0 দেওয়া রয়েছে এবং সেক্ষেত্রে ভালো কিন্তু যুক্তি দেওয়া হয়েছে কিনা যাদের ঘর নেই তাদের পাশে ইলেকশন কমিশনার রয়েছে, তাদেরও কিন্তু ভোট দেওয়ার অধিকার রয়েছে এবং খুব ভালো কথা যে তাদের ঘর নেই তাদের কিন্তু 0 তাই ঘরের নম্বর দেওয়া হয়েছে। কিন্তু কিছু লোকের তো এমনও রয়েছে যে যাদের বাবা মার নামে জায়গায় XYZ কি সব আরবিটারি মানে আর কি লিখে দেওয়া হয়েছে, তো তাদের কি বাবা মাও নেই নাকি তারা তাদের বাবা মার নাম জানে না? এইসব কিন্তু কথা বলে কিন্তু একরকম ইলেকশন কমিশন নিজের ফাঁদে ফাঁসছে। এবং এরপর যখন অপোনেন্ট লিডারের তরফ থেকে বলা হয়েছে যে ইলেকশন কমিশন নিজে বলছে যে মানে বিকেল 5টার পর ভোট বৃদ্ধি হয়ে গেছে বিভিন্ন রকম কনস্টিটিউয়েন্সিতে এবং সেক্ষেত্রে তাদের যে ভোটটা পড়েছে সেই ভোটটা কিন্তু রেজাল্টটাও কিন্তু এফেক্ট ফেলেছে এবং সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন যে অপোনেন্ট পার্টি রয়েছে তারা বলছে যে তাহলে সিসিটিভি ফুটেজগুলো দেওয়া হোক। তো এক্ষেত্রে যে জ্ঞানেশ কুমার যিনি রয়েছে চিফ ইলেকশন কমিশনার, তিনি বলছে যে এখানে প্রাইভেসি কনসার্ন রয়েছে এবং 2019 সালে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট রয়েছে এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট নিয়ে কিন্তু এখানে বলছে যে তার পিছনে কিন্তু মানে লোকানোর চেষ্টা করছে যে না, এখানে প্রাইভেসি কনসার্ন রয়েছে। এবার প্রাইভেসি কনসার্ন নিয়ে যদি আমরা কথা বলি না, সেক্ষেত্রে ভারতবর্ষ সরকার কিন্তু অলরেডি প্রাইভেসি নিয়ে কিন্তু খেলছে। যদি আমরা এখানে আধার কার্ডের কথা বলি, আধার কার্ডে কিন্তু চোখের ডেটা রয়েছে, হাতের ডেটা রয়েছে, সব কিন্তু ডেটা কিন্তু বায়োমেট্রিকে কিন্তু নিয়েই রেখেছে সরকার আগে থেকে ভারতবর্ষের মানুষের। তো এরপর হচ্ছে মানুষের জন্য রিসেন্টলি যদি আমরা কথা বলি ইনকাম ট্যাক্সের যে বিভিন্ন রকম কিন্তু রিফর্মস আনা হয়েছে, সেখানে কি করা হয়েছে যে মানুষের যে হোয়াটসঅ্যাপ রয়েছে, ফেসবুক রয়েছে, সেখানে ঢুকেও কিন্তু সরকার কিন্তু দেখতে হবে কারোর উপর যদি সন্দেহ হয়ে থাকে তাহলে আপনার প্রাইভেসিটা কোথায় রাখলো সরকার। তো সেক্ষেত্রে ইলেকশন কমিশনার যখন বলছে না কথাটা যে আপনার মা বোনের যদি আপনার ডেটা যদি দেখানো হয় তাহলে সেটা কিরকম হয়ে দাঁড়াবে। তো একজন জ্ঞানেশ কুমারের যদি আমরা কথা বলি থাকি বা ভারতবর্ষের চিফ ইলেকশন কমিশনের কথা বলি, তিনি ইন্টালেক্টের যদি আমরা কথা বলি, তিনি একজন IAS অফিসার। তার আগে যদি তার ব্যাকগ্রাউন্ডের কথা বলি, তিনি একজন IIT থেকে পাশ করা ছাত্র এবং তারপর তিনি হার্ভার্ড থেকে পড়াশোনা করেছে। তার ইন্টালেক্টের থেকে এরকম কথা বেরোচ্ছে কিভাবে, আই ডোন্ট নো। তো আপনাদের যদি মাথায় যুক্তিটা ঢুকে থাকে তাহলে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে। তো এক্ষেত্রে তিনি কারোর কি পিছারে আছে বা তিনি কি কাউকে এখানে সাপোর্ট করছে, সেটা নিয়ে একটা কিন্তু বড় কোশ্চেন মার্ক উঠে দাঁড়াচ্ছে। একদিকে কিন্তু ভারতবর্ষ সরকার প্রাইভেসি নিয়ে যখন এত কিছু করে ফেলেছে এবং অন্যদিকে ইলেকশন কমিশনের এরকম ভাবে কি ঢাকতে চাইছে। অন্যদিকে ইলেকশন কমিশনের কাছে যখন সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে তখন কি বলা হচ্ছে না 45 দিনের মধ্যে সিসিটিভি ফুটেজ সব মানে ডিলিট করে দেওয়া হবে। কেন ডিলিট করে দেওয়া হবে সেই জিনিসটা? যদি আমরা সিসিটিভি ফুটেজের কথা বলি, সেটা তো একটা হার্ড ড্রাইভের মধ্যে তো রাখা যেতে পারে। আপনারা জানেন যে এখন মানুষের কম্পিউটারে 1 টিবি 2 টিবি করে মানে আর কি হার্ড ড্রাইভ থেকেই থাকে। তো সেক্ষেত্রে হার্ড ড্রাইভ কোনটুখানি এইটুখানি একটা জায়গার মধ্যে আসে, মানে কি বলবো আপনাকে, পেন ড্রাইভের মধ্যে কেসিং করে দিয়ে দেয়। তো সেইটা রাখতে কত জায়গা লাগে, সেইটাকে সিকিউর করার জায়গা নেই। একটা ভারতবর্ষের যদি গণতান্ত্রিক অধিকারের কথা বলি, সেটাই তো সব থেকে বড় অধিকার, বা একটা মানুষের গণতান্ত্রিক অধিকার, সে তো ভারতবাসী, সে তো মানে ভারতবর্ষের সরকারকে নির্ণয় করার অধিকার। সেই জিনিসটাকে আপনি প্রোটেক্ট করতে পারবেন না। 45 দিন পর আপনাকে প্রাইভেসি রিজনের জন্য ডিস্ট্রয় করে দিতে হবে সেই জিনিসটা। আই ডোন্ট নো কেন রিজনটা দিলেন আপনারা, সেটা তো আমি বুঝতে পারছি না। তো সেই ক্ষেত্রে অনুরাগ ঠাকুরও যখন অ্যালিগেশনটা লাগালো ভারতবর্ষে ইলেকশন কমিশনের উপরে 6খানা কনস্টিটিউয়েন্সিতে ইন্ডিয়া ব্লকের কিন্তু ভোট বেড়েছে, সেক্ষেত্রে কিন্তু অনুরাগ ঠাকুরের কাছ থেকে তিনি কিন্তু এফিডেভিট চাইলেন না ইনভেস্টিগেশন করানোর জন্য। তো এটা কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু একটা দিক নির্দেশ করছে যে ইলেকশন কমিশনার কি কারো চাপে আছে নাকি ইলেকশন কমিশনার কাউকে সাপোর্ট করছে। অন্যদিকে আরেকটা আপনি কথা বলুন, যখন ডিজিটাল ইন্ডিয়া যুগ চলছে, তখন কিন্তু যখন ভারতবর্ষ সরকার এত পরিমাণে প্রমোট করেছে ডিজিটাল ইন্ডিয়াকে, বা বলা যেতে পারে যে ভারতবর্ষ সরকার এত প্রমোট করছে যে কার্বন এমিশন কম করতে হবে, বা বিভিন্ন রকম যে কপ সামিটে গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আওয়াজ দিচ্ছে যে পৃথিবীকে গ্লোবালকে কিন্তু বুঝতে হবে যে ক্লাইমেট চেঞ্জের জন্য যে কার্বন এমিশন কম করতে হবে। সেই জায়গাটা দাঁড়িয়ে প্রায় 70 কেজির পাতা, এত লম্বা পাতা দেওয়ার কি দরকার ছিল ইলেকশন কমিশনারকে? কিন্তু তারা তো ডিজিটাল ফরম্যাটেও দিতে পারতো জিনিসটাকে। তাহলে তো এত পরিমাণে যে পাতা লেগেছে, সেই পাতাগুলোকে তৈরি করতে গিয়ে যত পরিমাণের গাছ ইউজ করা হয়েছে ততগুলো তো কম লাগতো অ্যাটলিস্ট। তো সেইটাকে যখন ডিজিটাল
ডিজিটালি করা হচ্ছে, তো ডিজিটাল ইন্ডিয়ার যুগে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর এত বড় স্কিম যখন মানে তাও ইলেকশন কমিশনের তো ইলেকট্রাল রোলটাকে তো রিডেবল বা মেশিন রিডেবল করা উচিত ছিল, তো কেন করছে না আই ডোন্ট নো। বা এখানে অনুরাগ ঠাকুর কিভাবে ডেটা পেলো সেগুলো আমি জানি না। তো একজন ভারতীয় হিসাবে বা একজন পক্ষপাতহীন বা একজন নিউট্রাল ইন্ডিয়ান হিসাবে আপনার কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনি যদি একজন ভারতবাসী হয়ে থাকেন এবং আপনার যদি এরকম ভাবে মানে আর কি ভোট বাদ যায় বা আপনার ভোটে যদি এরকম ভাবে কারচুপি হয়, তাহলে আপনার ভোটার অধিকারটা কোথায় যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনার কি মতামত রয়েছে। তো এখন বর্তমানের ভারতবর্ষের পলিটিক্স এটা নিয়ে উত্তাল রয়েছে, তো এটা নিয়ে অবশ্যই আপডেট আসবে এবং আমি অবশ্যই আপডেটের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো সেটা পেতে গেলে তথ্য অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন।